দেখুন তো, দেখে বোঝার উপায় আছে যে এই পিজ্জাটা আটা দিয়ে তৈরি না ময়দা দিয়ে? এটা কিন্তু আটা দিয়ে তৈরি। আর এতে কিন্তু ইস্টের ব্যবহারও আমি করিনি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পিজ্জাটা আমি বানিয়েছিলাম গতকালকে। অ্যাকচুয়ালি গতকালকে কিমা চান্নার সাথে খাওয়ার জন্য একটা ওই নান টাইপের রুটি বানানোর জন্য আমি আটাটা মেখেছিলাম। তো সিম্পল প্লেন গমের আটা যেটা হয়, যেটা দিয়ে আমরা প্রত্যেকদিন রুটি খাই, সেই আটাই এখানে নিয়েছিলাম। তার মধ্যে মানে ৩ কাপ মতো আটা আছে। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ১ চামচ মতো বেকিং পাউডার, ১/২ চামচ মতো বেকিং সোডা আর তার সাথে ১/২ কাপ পরিমাণে টক দই দিয়েছি। সমস্ত উপকরণ আটার সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটা সফট করে মেখে নিয়েছি। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা। লোকজন এত জোরে চিৎকার চেঁচামেচি করছে মাইকে, কি আর করা যাবে। আমার নয়েজ ক্যান্সেলেশন মাইকও কিন্তু এই সাংঘাতিক তীব্র আওয়াজ আটকাতে ব্যর্থ হয়েছে। কিছু করার নেই, সঙ্গে নিয়েই চলতে হবে এদেরকে। যাই হোক, এদিকে আমি আটাটা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে নরম করে মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে সফট। এই ডোটাকে ঢাকা দিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু এটা রুটি, পরোটা, পিজ্জা বেস সবকিছু বানানোর জন্য রেডি হয়ে যাবে। এতে কিন্তু এক ফোঁটাও তেল আমি ব্যবহার করিনি। তো দুপুরে তো এটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম। আর যেটা ছিল সেটা থেকেই কিছুটা অংশ নিয়ে সন্ধ্যেবেলা পিজ্জাটা বানিয়েছিলাম। তো চলে যাই এবার পিজ্জার দিকে। আর আমার বাড়িতে পিজ্জা সসও তৈরি করা ছিল না। সেইজন্য আমি একটু রেড চিলি সস আর সামান্য একটু মেয়োনিজ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ইটালিয়ান সিজনিং ও দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে এটাই আমি পিজ্জা বেসের উপরে ব্যবহার করব, পিজ্জা সসের পরিবর্তে। তবে আপনারা চাইলে পিজ্জা সস এখানে দিতে পারেন অথবা টমেটো সসও দিতে পারেন। তো এখানে আমাদের জুগাড়ু পিজ্জা সস রেডি হয়ে গেছে। এবার ওই যে আটাটা মেখে রেখেছিলাম দুপুরে রুটি করার পর যেটুকু বাকি ছিল তার থেকে, সেটাই অনেকটা ফুলে গেছে। দেখতে পাচ্ছেন কেমন এয়ার পকেটস তৈরি হয়েছে এর মধ্যে। তো এটাকে হালকা হাতে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে থেকে রুটির থেকে একটু বড় সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে বেলে নেব রুটির মতো করে। মানে রুটির মতো অতটা পাতলা করব না, সামান্য একটু মোটা রাখবো। আর দোকানের পিজ্জা বেসটাতে যেরকম হালকা একটা ক্রাস্ট থাকে বেসটার নিচের দিকটাতে, তো সেটার জন্য আমি এখানে ভুট্টার আটা ব্যবহার করছি। ভুট্টার আটা আমার বাড়িতে সবসময়ই প্রায় থাকে। মাঝে মধ্যেই গমের আটার সাথে বিভিন্ন রকমের আটা মিশিয়ে আমি রুটি করতে থাকি। এতে রুটিটাও বেশ হেলদি হয়। সেই কারণে ভুট্টা, জোয়ার, বাজরা সব রকম আটাই আমার বাড়িতে থাকে। তো আপনাদের কাছে না থাকলে সিম্পল আটা দিয়েই রুটিটা বেলে নেবেন। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে এভাবে বিভিন্ন জায়গা থেকে প্রিক করে দেবেন, যাতে এটা বেক হওয়ার সময় রুটিটা ফুলে না ওঠে। এবার একটা স্টিলের প্লেট নিয়েছি আমি পিজ্জাটা তৈরি করার জন্য। তো প্লেটটার উপরে রুটিটা রেখে দেব। এটা রেখে দেখলাম প্লেটের থেকে এই রুটিটা একটু বড় সাইজের হয়ে গেছে। তো এটাকে আমি একটু পিজ্জা কাটার দিয়ে কেটে দিচ্ছি চারিদিক থেকে। মেপে নিইনি, মোটামুটি আন্দাজ করে প্লেটের সাইজ মতো এটাকে কেটে নিয়েছি। তো এবার যে দিকটা প্রিক করেছি সেই দিকটা প্লেটের ওপরের দিকে দিয়ে দিলাম। তারপর অপর সাইডটাতেও এরকম কাঁটা চামচের সাহায্যে প্রিক করে দিচ্ছি। রুটিটা আমি কিন্তু খুব বেশি মোটা করেও বেলিনি। আচ্ছা, এবার এই রুটিটা যেটা বেলে নিয়েছি এটার ওপরে আমি দিয়ে দিচ্ছি যে পিজ্জা সসটা তৈরি করলাম। মানে পিজ্জা সসের সাবস্টিটিউট হিসেবে যেটা তৈরি করলাম সেটা দিয়ে দিয়েছি। অর্ধেকটা স্লাইস চিজ এরকম ছোট, ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্লাইস চিজ, মজরেলা চিজ দুটোই আমি অল্প, অল্প করে ব্যবহার করছি। কারণ স্লাইস চিজটা কি হয় খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। আর মজরেলা চিজটাতে একটা স্ট্রিং তৈরি হয় যেটা বাচ্চাদের কাছে ভীষণই আকর্ষণীয় হয়। তো স্লাইস চিজ অর্ধেক দিয়েছি আর মজরেলা চিজও একদম অল্প করে দিয়েছি। এরপর ওপর থেকে টপিংস হিসেবে কিছু সবজি দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ছোট, ছোট টুকরো করে কেটে রেখেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর এখানে সুইট কর্ন দিয়েছি। মানে শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটেছি, সুইট কর্নটা তো কাটিনি। যাই হোক, সমস্ত কিছু এভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পিজ্জাটা বেক করার জন্য আমি একটা কড়াই ব্যবহার করছি এখানে। কড়াইটাকে ঢাকা দিয়ে খালি অবস্থায় ৫ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এরপর কড়াইটার মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড রাখলাম, যাতে প্লেটটা ঠিকঠাক করে বসে থাকে কড়াইয়ের মধ্যে। তারপর যে পিজ্জাটা রেডি করেছি বেক করার জন্য, এটাকে প্লেট সমেত এভাবে একটা সাঁড়াশির সাহায্যে বসিয়ে দিলাম খুব সাবধানে। কড়াইটা কিন্তু প্রচন্ড গরম, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ১২ থেকে ১৩ মিনিটের জন্য বেক করলেই কিন্তু পিজ্জা এক্কেবারে রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু এখনো ফুটছে। তো এটাকে এবার খুব সাবধানে বের করে নিতে হবে। তবে পিজ্জাটা রেডি হয়েছে কিনা কি করে বুঝবেন? পিজ্জার সাইড গুলো চেক করবেন যে ব্রাউন হয়েছে কিনা। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সাইড গুলো কিন্তু দেখে মনে হচ্ছে ব্রাউন। আর একটা স্প্যাচুলার সাহায্যে পিজ্জাটাকে এভাবে একটু তুলে দেখে নিতে পারেন ব্যাক সাইডটা এরকম সুন্দর ব্রাউন ক্রাস্ট এসেছে কিনা।
তো পিজ্জাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিলাম এবং একটা চপিং বোর্ডের উপরে রেখে এবার ওপর থেকে একটু সিজনিং ছড়িয়ে দিচ্ছি। আমি ইটালিয়ান সিজনিং দিয়েছি যেখানে অরিগ্যানো থাকে, বাকি আরো হার্বস থাকে। আপনারা শুধু অরিগ্যানো দিতে পারেন আর একটু স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স দেবেন। ভালো করে এই দুটো ছড়িয়ে দেওয়ার পর পিজ্জাটাকে পিজ্জা কাটার দিয়ে কেটে বা একটা ছুরির সাহায্যে কেটে এটাকে ৪ টুকরো করে তারপর সার্ভ করতে হবে। পিজ্জা যত বড় সেই অনুযায়ী মানে সেটার উপর ডিপেন্ড করছে কতগুলো টুকরো হবে এটার। তো আমি যেহেতু খুব বেশি বড় করে পিজ্জাটা বানাইনি সেজন্য ৪ টুকরো করেই কাটলাম এটাকে। দেখুন কি সুন্দর চিজ পুল হচ্ছে। এটা খেতে দুর্দান্ত হয়। কেউ খেয়ে বলতেই পারবে না বলে না দিলে যে এটা আটা দিয়ে তৈরি। এতটাই ভালো হয় খেতে। তো যার জন্য বানিয়েছিলাম পিজ্জাটা তাকে পরিবেশন করে দিলাম। আমিও খেয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই আটার পিজ্জার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।